গল্প সন্ধানের আসরে সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে গল্প পাঠের আসরে আমার নিবেদন প্রখ্যাত সাহিত্যিক হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের লেখা গল্প নবগ্রহের জলসা। গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক দেবেন, কমেন্ট করবেন। আর আপনারা যারা আমার চ্যানেলকে এখনো সাবস্ক্রাইব করেননি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। শুরু করছি আজকের গল্প নবগ্রহের জলসা। সকাল দুপুর সন্ধ্যা যখনই পাড়া দিয়ে হাঁটো দেখবে রক আলো করে 9 জন বসে আছে। ভাইটু, চিত্ত, বিজু, ভম্বল, বাবলু, বাবু, তপন, টুমু আর বাপি। সবাই বলে নাটোর পার্কের নবগ্রহ। একই কলেজে পড়তো। উপস্থিত কলেজ বন্ধ, কবে খুলবে বলা মুশকিল। পরীক্ষার উত্তরপত্র লোপাট। অধ্যাপক অবিনাশবাবু মেয়ের বিয়ের বাজার করে ফিরছিলেন। কুলির মাথায় মাছ, মাংস, তরি তরকারি, মশলাপাতি, সবার উপরে নৈবেদ্যের করার মতো এক গাদা উত্তরপত্র। বাজার থেকে বেরিয়ে অবিনাশবাবু ঘুরলেন ডান দিকে আর কুলি বাঁয়ে। সেই যে কুলি বাঁ দিকে ঘুরল আর তার পাত্তা পাওয়া গেল না। প্রথম অবিনাশবাবু সারা বাজার গরু খোঁজা করলেন, তারপর খবর দিলেন থানায়। এছাড়া তার উপায়ও ছিল না। চুলোই যাক মেয়ের জিনিস, ঝাঁকায় এক কাদা উত্তরপত্র রয়েছে, তার জন্য তো অবিনাশবাবুকে কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে হবে। থানা থেকে খবর চলে গেল খবরের কাগজের অফিসে, আর খবরের কাগজের লোকগুলোও তেমনি। তরি তরকারি, মাছ মাংস বাদ দিয়ে উত্তরপত্র লোপাট হওয়ার কাহিনীটাই ফলাও করে ছাপল। ব্যাস, ছাত্রদের মধ্যে হুলস্থুল কাণ্ড। সবাই দল বেঁধে অবিনাশবাবুর বাড়ি হাজির। দলের পুরোভাগে নাটোর পার্কের নবগ্রহ। অবিনাশবাবু 25 বছর অধ্যাপনা করছেন। ছাত্রদের হালচাল তার নখদর্পণে। তিনি আগেই ব্যাপারটার আভাস পেয়েছিলেন। ছাত্ররা তার সদরে পৌঁছবার সঙ্গে সঙ্গেই তিনি খিড়কি দিয়ে বেরিয়ে সোজা হয়ে নয়, হামাগুড়ি দিয়ে কচুবনের মধ্যে একেবারে রেল স্টেশনে। অবিনাশবাবু স্ত্রী বেরিয়ে এসে হাত জোর করে বললেন, বাবা সকল, তিনি তো নেই শুনে ছাত্ররা একটু অপ্রস্তুত হয়ে গিয়েছিল। তবে কি উত্তরপত্র হারানোর শোকে অবিনাশবাবু আত্মহত্যা করেছেন? চিত্ত পাকা ছিলেন। কলেজে পড়ার ফাঁকে ফাঁকে মামার মুদিখানা দোকানটাও দেখাশোনা করে। সে আর চোখে অবিনাশবাবু স্ত্রীর পাড়াওয়ালা শাড়ি আর স্মৃতির সেতু লক্ষ্য করেই প্রশ্ন করলেন, তিনি কোথায়? নিরুদ্দেশ। খাতা হারানোর পর থেকে কেমন হয়ে গিয়েছিলেন, কেবল মাথার চুল ছেঁটতে লাগলেন। মাথার চোট? অবিনাশবাবুর মসৃণ ডাকমাথা মনস্চকে ভেসে উঠতেই টুমু জিজ্ঞাসা করল। অবিনাশবাবুর স্ত্রী সামলে নিলেন, আঁচলে চোখ মুছে বললেন, আমি মাথার পিছন দিকে যে 3 গাছা ছিল সে কটাও গেল। তারপরই একদিন নিরুদ্দেশ। 4 ছেলেকে 4 দিকে পাঠিয়েছি, যদি ধরে আনতে পারে। বড় গেছে হরিদ্বার, মেজ দ্বারকা, সেজ পুরী আর ছোট কন্যাকুমারী। ছাত্রদের উত্তাপ কিন্তু কমল না। হাতের কাছে অধ্যাপক যখন নেই তখন তার বই খাতা আসবাবপত্র আছে। অন্য সবাই যখন বইপত্র ছেঁকতে আর আসবাবপত্র ভাঙতে ব্যস্ত, তখন নবগ্রহ সোজা ঢুকে গেল রান্নাঘরে। ইলিশ মাছের ঘ্রাণ ভাইটুনাগে আগেই গিয়েছিল। নজরে ধরাধরি করে মাছ ভর্তি থালাটা বাইরে নিয়ে এলো। কি আশ্চর্য, ঠিক 18টা মাছ! ভাগ করতে ভগ্নাংশ দরকার হলো না। সেই থেকে কলেজ বন্ধ। অন্য অধ্যাপকরা আসতে সাহস করছেন না, এমনকি দারোয়ান বেয়ারাদেরও একই অবস্থা। ফলে নবগ্রহ স্থায়ীভাবে পাড়ার রকে আসে এবং বুলতানে, ইস্ট বেঙ্গল মোহনবাগান, MCC ইন্ডিয়া, তারপর অমিতাভ বচ্চন আর সত্যজিৎ রায়ের মধ্যে কে বেশি লম্বা। একসঙ্গে 250 বোম্বাই আম খেয়েছিল বলে স্টারের নাম আমজাদ আলী। এই সমস্ত রসালো আলোচনা। আসলে ভাইটুই বাটিবাট করে, বাস্তব অবাস্তব কাহিনী মিশিয়ে এমন সব গল্প বলে যে বাকি 8জন প্রতিবাদ করতেও ভুলে যায়। যেমন ক্রিকেট খেলা নিয়ে একদিন ভাইটু শুরু করল, ধুর, টিকিট পাইনি তার এখন আক্ষেপ নেই। এই ক্রিকেট খেলা কি দেখবো? এদেশের মাঠে কি আর খেলা হয়? খেলা হয়েছিল ইংল্যান্ডে 1950 সালে। বাবু জিজ্ঞাসা করল, তুই তো আর মিলাদ যাসনি?
তুই দেখলি কি করে সে খেলা? হুঁ। ভাইটু নাক দিয়ে অদ্ভুত এক শব্দ করে বলল, সবাইকে নিজের চোখে দেখতে হবে না, কয়লার খনিতে সোনা পাওয়া যায়, এটাকে আমরা নিজের চোখে দেখেছি? বিজ্ঞজনের কাছ থেকে অনেক কিছু আমরা জানতে পারি। এখানে বিজ্ঞজিনটা কে? তখন প্রশ্ন করল। প্রদীপ যা, মিলিদিন হ্যান্সবার্গ। প্রতিমটা মাঠে বসে গিপসান বল করছে, ইনসুইং বল। বল তো নয়, বুলেট। ব্যাট করছিল জেরাল্ড, দুর্দান্ত ব্যাটসম্যান। প্রথম বলটা আস্তে ঠেকালো, তারপরের বলটা মাটিতে পড়ার আগে দু পা এগিয়ে দারুণ এক শট। এখানে বিজু বাধা দিল। কানেকশন এমসিসি আর ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু ও দুটো নামের খেলোয়াড়ের কথা তো শুনিনি। ভাই চোখে চিয়ে উঠল। তুই একবার সব জায়গায় বসে আছিস, জানিস ওরা বছর বছর নাম বদলা। বোম বলল, যাক যাক, সে শটের কি হলো বল? ওভার বাউন্ডারি তো? ওভার বাউন্ডারি? সে বল তার মাটিতেই বললো না। দিন দুরাত আম্পায়ার, খেলোয়াড়, দর্শকেরা সবাই উঠতম, বল পড়ল না। সে কিরে, বল আকাশে আটকে রইল বুঝি? বাবলু জিজ্ঞাসা করল। ঠিক তাই, আকাশেই আটকে রইল। তা কখনো হয়? চিত্ত অবিশ্বাসে হাসি আসলো। প্যান্টের দুপকেটে হাত দুটো ঢুকিয়ে ভাইটু গম্ভীর গলায় বলল, হ্যাঁ হয় বই কি, তা নাহলে মঙ্গল গ্রহের সৃষ্টি হলো কি করে? কথা শেষ করে ভাইটু আর দাঁড়ালো না। দিনের পর দিন আড্ডা দিয়ে দিয়ে নবগ্রহ ক্লান্ত হয়ে পড়ল। টুমু বলল, হ্যাঁ তা কিছু করে, এভাবে বসে থেকে থেকে হাতে পায়ে মরছে ধরে গেল রে বাবা। বাবু বলল, কি করবি? একটা যাত্রা নাসু বসা। যাত্রার আসর? তোমার চোখ বড় বড় করে বলল, কত টাকার ব্যাপার খেয়াল আছে? আগের দিন আর নেই, এখন ছোটখাটো একটা দল আনতেও 1,000-2 টাকা। ও তাই নাকি? বাপি ঢোক দিল। আমরা নিজেরাই তো একটা যাত্রা করতে পারি। তপনের এই কথায় বাকি সবাই হই হই করে উঠল। মাথা খারাপ, আমাদের যাত্রা দেখতে আসবে কে? মাঝপথেই পাল ছাপা দিয়ে দেবে। পাড়ার মামনি সে রাস্তা দিয়ে যাচ্ছিল। মামনি মানে মিলির মা। পাড়ার সকলের দায় বিপদে বুক দিয়ে এসে পড়ে, সুখে দুঃখে সবার আগে। দাঁড়িয়ে পড়ে মামনি প্রশ্ন করল, কি হচ্ছেন যাত্রার কথা? নবগ্রহ বিস্তারিত বলল। শুনে মামনি বলল, একটা একটা কাজ করো না। কি কি মামনি? তোমরা একটা বিচিত্রানুষ্ঠান করো, মানে সবাই মিলে। কেউ গান করবে, কেউ বাজাবে, কেউ আবৃত্তি করবে, ছোট ছোট মেয়েদের দিয়ে নাচের অনুষ্ঠান। কিন্তু খরচ 1 টাকা করে টিকিট করবে। আমার মনে হয় পাড়ার অনেকেই টিকিট কিনবে। এই পাড়ায় তো অনুষ্ঠান বিশেষ কিছুই হয় না। মামনি হন করে এগিয়ে গেল, কিন্তু নবগ্রহের অবস্থা ঘাই। মামনি তাদের মনের কথাই বলেছে, কিন্তু বিচিত্রানুষ্ঠানের আয়োজন করা কি সহজ কথা? ভাইটু বলল, ঠিক আছে, আমি মাও তবলা বাজাবো, প্রবীরদের কাছে অনেক দিন ধরে শিখেছি। বাবু আর তপন আবৃত্তি করবে, একজন ইংরেজি আর একজন বাংলা। চিত্ত গান গাইব, উচ্চাঙ্গ সঙ্গীত। তার এক মামা নাকি রেডিওতে গায়। বিজু আধুনিক গান দিদির কাছ থেকে শিখে নেবে। বিজু আগে বেহালা বাজাতো। একদিন এক মনে যখন সুর বাঁধবার জন্য বেহালার কান মুচড়াচ্ছে, তখন তার বাবা পিছন থেকে এসে এমন জোরে তার কান মুচড়াতে শুরু করেছিল যে বেহালা আর সে একসঙ্গে ধরাশালি। ভম্বল, বাপি আর বাবলু চন্দ্রগুপ্ত থেকে একটা সিন করবে। ভম্বল চাণক্য, বাপি চন্দ্রগুপ্ত আর বাবলু মুড়া। কেবল টুনু চুপচাপ বসে রইল, কোনো কথা বলল না। সবাই জিজ্ঞাসা করলো, কিরে তুই কি করবি? আমি বাজাবো। কি বাজাবি? আমি একমাত্র যে যন্ত্র বাজাতে পারি তাই বাজাবো। সেটা কি বলবি তো? আস্তে আস্তে টুমু বলল, ফোন। সবাই হেসে উঠল। চিত্ত বলল, ঠিক আছে, তুই আমাদের ম্যানেজার, মেকআপ দেখবি, ঠিক সময় সিন ফেলবি, কেমন? এদিকটা তো হলো, এর পরের সমস্যা রিহার্সাল হবে কোথায়? সকলের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়ে আছে, তারা পড়াশোনা করে, সেখানে রিহার্সালে গোলমাল চলবে না। তাহলে উপায়? উপায় একটা হলো। ভাইটুই উপায় বের করলো। একটু ভিতর দিকে পাড়ার ফকির একটা চালা তুলেছিল। দেয়াল নেই, 4টে বাঁশের টুটির ওপর খড়ের চাল। এখানে সে তেলে ভাজা বিক্রি করত, এখন আর করে না। তার চেয়েও লাঞ্ছানো কারবারে নেমেছে। টিনের কৌটো হাতে মাঠে ঘাটে নানা নর্দমায় ব্যাঙ ধরে বেড়ায়। এক একটা ব্যাঙ 50 পয়সা। বড় বড় সাহেব মেমরা সজনে ডাঁটার মতো ব্যাঙের ঠ্যাং চিবোবে।
সেই জায়গাটা এখন খালি। পাড়ার এক কোণে, আশেপাশে বাড়িঘর নাই, বেশ নির্জন। রিহার্সালের পক্ষে চমৎকার জায়গা। চেঁচালেও চিৎকার কারো কানে যাবার কথা না। সন্ধ্যার পর নবগ্রহ সেখানে সে জমত। রিহার্সাল বেশ ভালোই চলছিল, গান বাজনা, অভিনয়, আবৃত্তি। প্রথমে সে আপত্তি জানালো ফকির। দাদাবাবুরা, বড় অসুবিধা হচ্ছে। ভঙ্গন বীরদর্পে চাণক্যের পাঠ করছিল। থেমে গিয়ে জিজ্ঞাসা করল, অসুবিধা হচ্ছে? কোন বাড়ি থেকে অসুবিধার কথা বলেছে বলো তো, একবার দেখে নি। ফকির মাথা নাড়ল। আগে না, কোনো বাড়ি থেকে কিছু বলেনি। তবে আমার অসুবিধা হচ্ছে। তোর তোর কিসের অসুবিধা? আগে আপনাদের চিৎকারে ব্যাঙের পাল লাফিয়ে নেবে দূরে পালাচ্ছে। এলাকার বাস উঠিয়ে 1 টাকাও ধরতে পারছি না। বাবলু খেপে এক ধমক ধরল। আর কি করেন, জায়গা পাস নাই? একটা থাপ্পড়ে তোর মুখের প্যাটার্ন ব্যাঙের মতো করে দেবো। ফকির পালিয়ে বাঁচত, কিন্তু ভম্বল চটে গেল। তোকে না বলেছি বাবলু, মেয়ে ছেলে পাঠ করছিস, ছেলেদের ঢঙে একবারে গলা তুলবি না। ওভাবে ধমক দিচ্ছিস কেন? গলার যে 12টা বেজে যাবে। সঙ্গে সঙ্গে বাবলু গলার সুর মিহি করে যেমন কোন খুঁড়তে খুঁড়তে বলল, ছি ফকির ভাই, ও কি কথা? ব্যাঙেদের গুছিয়ে বলো, আমরা রিহার্সাল দিচ্ছি। তারপর সেই দিন এলো বিচিত্রানুষ্ঠানের দিন। তার 10 আগে থেকে গলিতে গলিতে পোস্টার, ব্যানার। নবগ্রহ আয়োজিত বিচিত্রানুষ্ঠান। অংশগ্রহণে হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, আরতি মুখোপাধ্যায়, সাগর সেন, অরবিন্দ বিশ্বাস প্রভৃতি। মতলবটা টুমুর। দলের অন্য সকলে একটু আপত্তি করেছিল, যদি গোলমাল হয়। টুমু নিজের বুকের ওপর সজোরে চড় মেরে বলেছিল, যদি গোলমাল হয় এই আমার সামলাবে। নাটোর পার্কে কান খাড়ের ওপর 10টা মাথা আছে, আমাদের ফাংশনে গোলমাল করবে। আর যাই হোক, এ ধরনের বিজ্ঞাপনের টিকিট বেশ বিক্রি হলো। শুধু পাড়াই নয়, বেপাড়ার কিছু লোকও টিকিটের জন্য ধর্ণা দিল। এই যে নবগ্রহ তাদের টিকিট বিক্রি করলো না, বলল আর টিকিট নেই দাদা, সব শেষ। লুম্বিনী পার্কের উল্টো থেকে যে মাঠে পুজো হয়, সেখানেই অনুষ্ঠানের আয়োজন করা হলো। কাঠের তক্তা দিয়ে স্টেজ, চারপাশে টিনের বেড়া, সামনে শতরঞ্জি, পিছনে চেয়ার। পাড়ার বান্ধব সমিতি অর্কেস্ট্রা বাজাবার ভার নিল। নিস্তরঙ্গ নাটোর পার্ক বেশ উত্তাল হয়ে উঠল। সন্ধ্যা 7টায় অনুষ্ঠান আরম্ভ। বেলা 5টা থেকে লোক আসতে আরম্ভ হলো। 6টার মধ্যে মাঠ ভর্তি। বাচ্চাদের চিৎকারে, বড়দের গোলমাল থামাবার চেষ্টায় জায়গাটা সরগরম। অনুষ্ঠান শুরু হলো রাত 8টায়। উদ্বোধন সঙ্গীত দিয়ে সূচনা। শুভ কর্ম পথে গান গাইবে পাড়ারই মেয়ে দীপালি হালদার। তার সঙ্গে তবলা সঙ্গত করবে তার দাদা অনুপম হালদার। ভদ্রলোক এক লোহার কারখানায় কাজ করে। লোহা পিটিয়ে হাত দুটো লোহার মতন। নবগ্রহের পাওয়া হলো তবলা না ফেসে যায়। কিন্তু গান শুরু হতে বিপত্তি। এই 2 লাইন গানবার সঙ্গে সঙ্গে সমবেত সঙ্গীত আরম্ভ হয়ে গেল। লোট লিয়া রে লোট লিয়া, মেয়েটা জানে লোট লিয়া। পিটকুটে গলা, সুত্তারের বালায় নেই। লুম্বিনী পার্কের দোতলায় 23 জন মহিলা কারস্বরে গান শুরু করেছে। শুধু গান নয়, সেই সঙ্গে অঙ্গভঙ্গি। তাদের দরাজ গলায় দীপালির গান চাপা পড়ে গেল। লোকেরা বিরক্ত হয়ে উঠল। চিত্ত বলল, না, এ তো আচ্ছা মুশকিল হলো। এই টুমু, তুই তো ম্যানেজার, যা গোলমাল থামার। টুমু কাঠের ক্যাটবাক্সের ওপর বসে অনুষ্ঠান দেখার চেষ্টা করছিল। চিত্তের কথায় শিউরে উঠে বলল, ও বাবা, মাথা খারাপ, মেয়েদের আমার বড় ভয়। শীতে এক পাগলি বৈরবী আমাকে ত্রিশুল নিয়ে তারা করেছিল রে। আরে বাবা, তুই যাদের কাছে যাবি কেন, সুপারিনটেন্ডেন্টের কাছে গিয়ে বল। অগত্যা টুমু এগিয়ে এলো। বগলের কাঠের বাক্স। এই বাক্সেই টিকিট বিক্রির টাকা পয়সা। ততক্ষণে মহিলারা অন্য গান আরম্ভ করেছে। অধর্মেতে ধীর হও, কর্মেতে বীর। এবার 5 জন, আরও 2 জন এসে জুটেছে। সুপারিনটেন্ডেন্টকে বাগানেই পাওয়া গেল, তিনি পায়চারি করছিলেন। টুমুর কথা শুনে কপাল থেকে চশমাটা চোখের উপর নামিয়ে এনে কিছুক্ষণ এক দৃষ্টে টুমুকে দেখলেন। তারপর বললেন, সেনান ঝুমু বাবু। সঙ্গে সঙ্গে টুমু আপত্তি জানালো, আমি ঝুমু নয়, টুমু। ওই হলো, নামটা মানুষের আবশ্যিক অঙ্গ নয়, ওটা পরিবর্তনশীল। আসল কথাটা শুনুন, এই হতভাগিনীদের জীবনে আনন্দ বলে তো কিছু নেই। কি কষ্টের জীবন বলুন তো। আপনাদের অনুষ্ঠান দেখে ওরা প্রেরণা লাভ করছে। ওদের অন্তর থেকে সঙ্গীতের সৃষ্টি হয়েছে। এখন ওদের বাধা দিলে
ওরা শখ পাবে, এতে ওদের মানসিক ক্ষতি হতে পারে। এটা আমার করা উচিত হবে না। আপনাদের এ ধরনের অনুরোধ করা ঠিক হবে না। এই ভেবে আনন্দ লাভ করুন যে ওরাও আপনাদের অনুষ্ঠানে অংশগ্রহণ করছে। টুমো যখন ফিরে এলো তখন দীপালি প্রাণপণে লুম্বিনী পার্কের সমবেত সঙ্গীতের ওপর নিজের কণ্ঠ তোলার চেষ্টা করছে, কিন্তু পারছে না। ফলে সমবেত সঙ্গীতের পটভূমিকায় একক সঙ্গীত চলল। চিত্ত বিজু জিজ্ঞাসা করলো, কিরা টুমু, গান তো পুরো দমে চলছে। টুমু বাক্সর পর বসে পড়ে বলল, সব পাবে। সব? সে সব? ইলেকট্রিক লাইনে কোনো গল্প? না না, মানসিক শখ। গান থামলে মহিলাদের মনের দিক থেকে ক্ষতি হবে। আশ্চর্য, দীপালির গান শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ওদের সমবেত সঙ্গীতও থেমে গেল। শুধু থেমে যাওয়া নয়, কাছের জানলাও সব বন্ধ হয়ে গেল। এরপর বাবুর আবৃত্তি। স্বামীজির শিকাগো বক্তৃতা সে আবৃত্তি করে শোনাবে। চিত্ত মাইকে নাম বলার পরও বাবুর দেখা নেই। চিত্ত উইংসের দিকে ফিরে টুমুকে চাপা গলায় বলল, হ্যাঁ টুমু, বাবু কোথায় গেল? টুমু বিরক্ত হয়ে উঠল। ঝামেলার কাজ নেই ম্যানেজের, বাক্স সামলে সব কিছু তদারক করা। বাবুর আসতে দেরি দেখে চিত্ত মাইকে দর্শকদের ধন্যবাদ জানাচ্ছে দয়া করে এসে নবগ্রহের অনুষ্ঠান সাফল্যমণ্ডিত করার জন্য। খুঁজতে খুঁজতে সান করে বাবুর সাক্ষাৎ মিলল। চাণক্য, চন্দ্রগুপ্ত বুড়া রং মাখছে, চুল পড়ছে, সেখানে দাঁড়িয়ে বাবু মতামত দিচ্ছে। টুমু চিৎকার করে উঠল, আজকের বাবু, এটা দাঁড়িয়ে ওস্তাদি করছিস? ওদেরকে মাইকে তোর নাম ডেকে ডেকে চিত্তের মতো ফেনা উঠে গেল। টুমু চেঁচানিতে বাবু চমকুটে তাড়াতাড়ি আসতে গিয়ে পা হড়কে চিৎপাত হয়ে পড়ল। তারপর ধুলো ছেড়ে উঠে স্টেজের মধ্যে ঢুকলো। মাইকের সামনে দাঁড়িয়ে বাবু ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স অব আমেরিকা বলতেই দর্শকরা হেসে গড়িয়ে পড়ল। হাসি আর থামে না। টুমু অবাক, এমন ঐতিহাসিক বক্তৃতায় লোকের হাসি পেল কি করে? তারপর লিংসের ফাঁক দিয়ে বাবুর দিকে চোখ ফিরে টুমু আটকে উঠল। মাংস, বাবুর একদিকে গান লাল, অন্যদিক কালো। হাজ করে পড়ে যেতে কোথায় একগালে আলতা আর একগাতে কাজল লেগে গেছে। হাসির কারণ বুঝতে না পেরে বাবু মঞ্চের মধ্যে চোখ ফেরাল। টুমু তাকে ইঙ্গিতে মুখটা মুছে নেওয়ার ভঙ্গি করল। ফলে বিপত্তি আরো বাড়ল। পাঞ্জাবির হাত দিয়ে মুখ মুছতে গিয়ে আলতার কাজল মিশিয়ে মুখের অপূর্ব চেহারা উঠল। দর্শকদের মধ্যে একজন বলে উঠল, টেকনিক্যাল আর সামাজিক। বাধ্য হয়ে টুমু মাঝপথে ড্রপ ফেলে দেওয়ার নির্দেশ দিল। এরপর দুটো ছোট মেয়ের নাচ, রুম্পার কুমকুম ওখানে চুপ করে বসে দেখলো, তারিফও করলো। তারপর চন্দ্রগুপ্ত নাটকের দৃশ্য। নবগ্রহ খুব আশা করে আছে এই একটা দৃশ্যেই গোটা অনুষ্ঠান জমে উঠবে। নাটকের দৃশ্য আরম্ভ হওয়ার আগে দর্শকদের মধ্যে থেকে চিৎকার, কই মশাই, হেমন্ত, আরতি, সন্ধ্যা, সাগর সেন কোথায়? আমরা এসব ব্যাঙের গান দেখতে আসিনি। টুমু আর থাকতে পারলো না, আস্তির গুটিয়ে স্টেজে গিয়ে দাঁড়ানো। মাঝখানে গেল চেঁচিয়ে বলল, কি হচ্ছে সব? ফালতু চেঁচামেচি কেন করছেন? নাম যখন দিয়েছি ম্যানেজার, সব আপনাদের শোনাবো, হাল্লা করবেন না। টুমুকে পাড়ার সবাই চেনে। খেপে গেলে পাগলার সারের চেয়েও ভয়ঙ্কর। তার উপর তার জ্যাঠতো ভাই প্রবীর যদি যোগ দেয়, তাহলে পিলে চমকানো ব্যাপারটাই শুধু নয়, পিলে টেনে একেবারে বের করে নেবে। চন্দ্রগুপ্ত শির আরম্ভ হলো। সবাই ভালো করছিল, কেবল মাঝে মাঝে মুড়ার আসল কলা বের হয়ে যেতে দর্শকদের মধ্যে হাসির রোল উঠছিল। সর্বনাশ করলো চাণক্যরূপী ভম্বল। রিহার্সালের সময় ভম্বল স্পষ্ট বলতো, আরে আমি স্টেজে মেরে দেবো। 19 রাত্রি শিশিরবাবু চাণক্য দেখেছি, সব ম্যাচ আমার মুখস্থ। শিশির ভাতির অনুকরণের অভিনয় করছিল বটে, কিন্তু কাল হলো ওই টিকি। তোমার বিজয়ী পুত্র যুদ্ধ জয় করে ফিরছে। বলতে বলতে ভম্বল দুহাত দিয়ে টিকি পালিশ করতে যেতেই মাথার টিকি খুলে চাণক্যর হাতে এসে গেল। বিড়ালের ন্যাজের মতো হাতে মোটা টিকির গোছা। এটিকে নিয়ে ভম্বল কি করবে ভেবে পেল না। দর্শকদের মধ্যে থেকে নানা রকম মন্তব্য। একজন বলল, ওটা রাজমাতা মুনাকে দিয়ে দিন। আরেকজন বলল, নিশ্চয়ই চন্দ্রগুপ্তকে উপহার দিয়ে দিন। চাণক্য কারোর কথা কানে না শুনে এক হাত দিয়ে টিকিটা নিজের মাথায় চেপে ধরে অভিনয় করতে লাগলো। এভাবে অভিনয় করা অনেক অসুবিধা, এমনকি কূটনীতিক কৌটিল্যের পক্ষেও। ভম্বল টিকি জলাঞ্জলি দিল। এমন সময় চন্দ্রগুপ্তের সবেগে প্রবেশ। ফলে তরবারির কোণ লেগে মুড়ার থান চচ্চর করে ছিঁড়ে গেল। কাপড়ের ফাঁকে টিরিলিনের প্যান্ট পরিষ্কার দেখা গেল। ভম্বল আবার কায়দা করে পরিস্থিতি সামলাতে বলল, বুড়া, তুমি রাজমাতা,
পুরুষের পোশাক পরে তোমার রণক্ষেত্রে যাওয়ার প্রয়োজন নেই। তোমার অকর্মণ্য পুত্র একেবারে ভূষিমান, তা অবশ্য তুমি বুঝতেই পেরেছ। ব্যাস, বাপি স্টেজের ওপর নাচতে শুরু করলো। টেনে কোমর থেকে আবার তরবারি বের করতে গিয়ে শুধু হাতলটা বের হয়ে এলো। সেই হাতল ধরেই আস্ফালন। তুই ভূষিমাল বারবারকে, চল বইতে দেখা, কোথায় চান তো চন্দ্রগুপ্তকে ভূষিমাল বলেছে? আমি সহজে ছাড়বো না, হাসতে নাস্তে করবই। ব্যাপার দেখে রাজমাতা মুড়া থান কাপড় স্টেজে ফেলে প্যান্ট পরে তীর বেগে প্রস্থান করলো। বেগতিক চাণক্য পইতে জাপড়ে ধরে স্টেজের এদিক থেকে ওদিক ছুটাছুটি করছে আর বলছে, কি ইয়ার কি জানিস, বেশি ছুটোছুটি করলে আমার হাঁপানির টান বাড়ে। অবস্থা দেখে টুমো আবার ড্রপ ফেলার নির্দেশ দিল। দর্শকরা যেরকম চেঁচামেচি শুরু করেছে, এরপর কিছু জমবে বলে মনে হয় না। সবাই তারস্বরে চেঁচাচ্ছে, হেমন্ত বাবু কই, আর কি সন্ধ্যা দেবী গান শুনতে চায়। চিত্ত মাইকের সামনে গিয়ে দাঁড়ানো। শুনুন শুনুন, অংশগ্রহণ করা আমাদের গান পরিবেশন করতে হবে, তার কোনো মানে নেই। ওরা সবাই শুভেচ্ছা পার্টি অনুষ্ঠানে অংশগ্রহণ করেছেন। হেমন্তবাবু লিখেছেন, আপনাদের জলসার সর্বাঙ্গীন সাফল্য কামনা করি। সন্ধ্যা মুখোপাধ্যায় লিখেছেন, সঙ্গীতের বিকল্প নেই। আমি নবগ্রহের। আর শোনা গেল না। মরমর করে কাঠের চেয়ার ভাঙার শব্দ, টিনের দেয়ালে কারা লাথি মারছে, সেই সঙ্গে চিৎকার, টিকিটের টাকা ফেরত দাও, জলসার নিকুচি। ব্যাপার ক্রমেই খারাপের দিকে মন নিচ্ছে। বাপি, বিজু আর চিত্ত মাঠ বরাবর ছুটছে। ভাইটুয়ের বাবু স্টেজের তলায় ঢুকে পড়েছে। কি করবে টুমুটা ভাবছে। এমন সময় আর এক বিপদ। দাদা বাবু, টুমু চমকে পিছন ফিরে দেখলো সূর্যপ্রসাদ দাঁড়িয়ে, তাদের বাড়ির নতুন রাঁধুনি। আর ওটা আপনার বাড়ি মেয়ে। সর্বনাশ, টুকু কপাল চাপড়ালো। কাল নতুন গ্যাস এসছে, সেই গ্যাস লিক করলো না সে। আনারি সূর্যপ্রসাদ যদি কোনো গোলমাল করে ফেললো। মঞ্চ থেকে লাফিয়ে পড়তেই এক বিপত্তি। এক নেড়ি কুকুর দর্শকদের কাছাকাছিতে স্টেজের তলা আশ্রয় নিয়েছিল। টুমু লাফিয়ে একেবারে তার ঘাড়ে। কুকুরের চিৎকারের সঙ্গে টুমুর আর্তনাদ। সামনে নিয়ে টুমু বাড়ির দিকে ছুটল। চারিদিক তন্ন করে খুঁজলো, কোথাও আগুনের চিহ্ন মাত্র নাই। হঠাৎ খেয়াল নিল গোলমালে টাকার বাক্সটা স্টেজে ফেলে এসছে। ছুটে আবার স্টেজে চলে এলো। ভাঙা চেয়ার, ছেঁড়া সিং, ফাটা তবলা, দোবড়ানো মাইকে, একবার কুরুক্ষেত্রের অবস্থা। টাকার বাক্স কোথাও নেই। মানে টাকার বাক্স ধরে কোথায়? টুমুর চিৎকারে ড্রেসারের বিরাট ট্রাঙ্কের ডালা খুলে ভাইটু উঁকি মারল। কি হয়েছে? আর কি হবে, টাকার বাক্সটা পাচ্ছি না। এদিক ওদিক দেখে ভাইটু সন্তর্পণে বেরিয়ে এসে বলল, টাকার বাক্স তো সূর্যপ্রসাদ নিয়ে গেল। সূর্যপ্রসাদ? তো কিছু বললি না? কি বলবো, সে বলল টুমু দাদাবাবু বাক্সটা নিয়ে যেতে বললেন। ভাগাভাগি হওয়ার আগে পর্যন্ত বাক্স তো তরকারিই থাকবে। আর ভাগাভাগি চিকিৎসক এখন কি ধরা যায়? এদিক ওদিক থেকে সবাই বেরিয়ে পড়লো। পুরো নবগ্রহ দশম গ্রহের খোঁজে দৌড়ালো। না, টুমুর বাড়ির দিকে না, হাওড়া স্টেশন লক্ষ্য করে। গয়া প্যাসেঞ্জারকে হাওড়া দিয়েই তো যেতে হবে। নমস্কার, আজকের মতো গল্প পাঠ এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন।